আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে এবং যে বিষয়গুলো নিয়ে ক্লাস নেওয়ার জন্য এসেছি বা প্রস্তুত নিয়েছি, সেই বিষয়গুলো কিন্তু আমি বোর্ডে ধারাবাহিকভাবে উল্লেখ করেছি। সুতরাং যে আমরা আলোচনার আগে আমরা এই বোর্ডটি আমরা এক নজরে দেখে নেব। চলো আমরা যাই, বোর্ডে আমরা কি লিখেছি দেখো, লক্ষ্য করো যে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, শ্রেণী একাদশ শ্রেণী, শাখা ব্যবসায় শিক্ষা, বিষয় ব্যবসায়ী সংগঠন, প্রথম পত্র, বিষয় ব্যবসায়ী সংগঠন, প্রথম পত্র। যে অধ্যায় হলো ষষ্ঠ, অধ্যায়ের নাম হলো সমবায় সমিতি। অধ্যায় হলো ষষ্ঠ, যে ষষ্ঠ অধ্যায়ের নাম হলো সমবায় সমিতি। আলোচ্য বিষয় হলো সমবায় সমিতির নীতিমালা ও সমবায় সমিতির গঠন প্রণালী। যে সমবায় সমিতির নীতিমালা ও সমবায় সমিতির গঠন প্রণালী। শিক্ষকের নাম মোহাম্মদ আব্দুল হামিদ, প্রভাষক ব্যবস্থাপনা। এখন চলো আমরা যাই মূল আলোচনার দিকে যাই। যে মূল আলোচনা যে বিষয়টি হলো সমবায় সমিতির নীতিমালা। আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু সমবায় সমিতি কি, সমবায় সমিতির বৈশিষ্ট্য এবং সমবায় সমিতির উদ্দেশ্য কিন্তু আমরা আলোচনা করেছি। যে যে স্বল্পবিত্ত লোকদের মধ্যে সমমনা ও সমশ্রেণী লোক যে মুনাফার উদ্দেশ্যে সম্মিলিত হয়ে একত্রিত হয়ে যে ব্যবসায় দেশের প্রচলিত আইনে যে ব্যবসায় গড়ে তোলে, তাকেই বলা হচ্ছে সমবায় সমিতি বা সমবায় সংগঠন। সমবায় সমিতি আর নীতিমালা, যে নীতি বা আদর্শ হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিক নির্দেশনা বা পথ নির্দেশনা। এর উপর ভিত্তি করে যে প্রতিষ্ঠান নির্ধারিত লক্ষ্য অর্জনে এগিয়ে চলে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে, কোন নীতিতে চলবে, কিভাবে মানে সামনের দিক এগিয়ে যাবে এবং তার A to Z পর্যন্ত কার্যাবলী পরিচালনা করবে, সেই বিষয়গুলো কিন্তু একটা নীতি রয়েছে। আর সেই নীতিমালা যদি না থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠান কিন্তু মানে সঠিকভাবে পরিচালনা করা সম্ভবপর নয়। সেই জন্য একটা প্রতিষ্ঠানের সঠিক যে নীতিমালা থাকা দরকার, এই নীতিগুলোকে যে অনুসরণ করে যে প্রতিষ্ঠান কিন্তু পরিচালিত হয়। তাই আজকে দেখো যে সমবায় সমিতির নীতিমালাগুলো কি, তার সে বিষয়গুলো আমরা নিম্ন আলোচনা করছি। এক নম্বর হলো যে সমবায় সমিতির নীতিমালার এক নম্বর হলো একতা। যে সমবায় সমিতির নীতিমালার এক নম্বর হলো একতা। যে একতাই কিন্তু বল, একতাই বল এবং সমবায় সমিতির কিন্তু মূল মন্ত্র। 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। অর্থাৎ 10 লাঠি 1 বোঝা, জনগণই ক্ষমতার উৎস। যে কাজ 10 জন মিলে যে কাজটা করতে যে সময় লাগবে, 1 জন মিলে করতে কিন্তু ওই কাজটা কিন্তু অনেক সময় লাগবে। সুতরাং যে একতাই কিন্তু একটা কাজকে স্বল্প সময়ে সঠিকভাবে সুসম্পন্ন করতে সহযোগিতা করে। সুতরাং এই একতা কিন্তু সমবায় সমিতির কিন্তু নীতিমালা। 2 নম্বর হলো সাম্য। যে 2 নম্বর হলো সাম্য, যে সমবায় সমিতির সাম্যের নীতিতে বিশ্বাসী। অর্থাৎ এখানে সব সদস্যই সমান অধিকার থাকতে হবে। কে ছোট, কে বড়, কে কালো, কে ফর্সা, কে ধনী, কে গরিব, কে প্রামাণিক, কে মণ্ডল, কে ফকির, কে সর্দার, কে মুসলমান, কে অমুসলিম। এগুলো কিন্তু থাকবে সাম্যের ভিত্তিতে। কিন্তু মনে করে কিন্তু প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। এটা কিন্তু তোমার সমবায় সমিতির নীতিমালা। সহযোগিতা, যে সমবায় সমিতির আরেকটা নীতি হলো যে সহযোগিতা, একে অপরের সহযোগিতার মনোভাব থাকতে হবে।
যে মানে একজন এক কাজ করতে হয়তো হিমশিম খাচ্ছে বা বিপদে পড়ছে, তাহলে এটাকে সহযোগিতার মনোভাব নিয়ে কিন্তু এই কাজটা কিন্তু করতে হবে। তাহলে দেখা যাবে কেউ কোনো কাজে কিন্তু বিপদের সম্মুখীন হবে না। এরপর আসছে যে সততা। যে 4 নম্বর হলো যে নীতিমালা, 4 নম্বর হলো সততা থাকতে হবে। যে সমবায় সমিতির সদস্যদের মধ্যে সততা থাকতে হবে। সততা যদি না থাকে তাহলে কিন্তু ওই লোকের দ্বারা, অসৎ লোকের দ্বারা কোনো ভালো কাজ কিন্তু আশা করা যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসছে যে সঞ্চয়। যে সঞ্চয়ের কিন্তু মনোভাব থাকতে হবে। একজন মানুষের যতটুকু উপার্জন, এই উপার্জনের মধ্যে তার মৌলিক খরচ করার পরে সেখান থেকে যে সঞ্চয়, ভবিষ্যৎ তহবিল সঞ্চয় করে রাখার কিন্তু মনোভাব কিন্তু থাকতে হবে। তাহলে দেখা যাবে যে ভবিষ্যতের জন্য তার আলোকিত বা আলোচিত পথ হিসেবে দেখা দেবে। এরপর যে মিতব্যয়িতা। যে সমবায় সমিতির আরেকটা নীতিমালা হলো মিতব্যয়িতা, অর্থাৎ আয় বুঝে ব্যয় করতে হবে। কতটুকু আয় হচ্ছে সে আয়কে কেন্দ্র করে ব্যয় করতে, আয় যদি ব্যয়ের যদি বেশি হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠান মারমুখী হবে। আমাদের ইসলাম ধর্মের কথা এটাই, ইন্নাল মুবাসসিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন, যে নিশ্চয় অপচয়কারী বা অপব্যয়কারী শয়তানের কিন্তু ভাই। সুতরাং অহেতুক অপচয় মানে অপব্যয় কিন্তু করা যাবে না। যতটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যতটা খরচ করার দরকার, ব্যয় করার দরকার, ততটাই করতে হবে, কিন্তু অতিরিক্ত কিন্তু করা যাবে না। সুতরাং এই মিতব্যয়িতা কিন্তু সমবায় সমিতির কিন্তু নীতির মধ্যে একটি নীতি। এরপর বন্ধুত্ব। সমবায় সমিতির নীতিমালার মধ্যে আরেকটি নীতি হলো বন্ধুত্ব মনোভাব থাকতে হবে। একে অপরকে বন্ধু মনে করে নিতে হবে। শত্রু মনে করলে কিন্তু সমবায় সমিতি কিন্তু পরিচালনা করা সম্ভবপর নয়। বন্ধুত্ব মনোভাব নিয়ে মানে সবার কাজ সমান, সবার কাজ সমান, সবার মনোভাব এক, এরকম বন্ধুত্ব মনোভাব নিয়ে কাজ করতে হবে। 8 নম্বর হলো সমভোটাধিকার। সমভোটাধিকার অর্থাৎ ভোটের রায় দেওয়ার ক্ষেত্রে সবার রায়টা কিন্তু মানে সমান, এরকম কিন্তু মর্যাদা কিন্তু এখানে থাকবে। অর্থাৎ যে ধনী তার ভোটের রায় মানে বেশি, আর যে মধ্যবিত্ত নিম্নবিত্ত তার ভোটের রায় কম, এই ধরনের কিন্তু থাকবে না। অর্থাৎ সবার রায়ের অধিকার বা মর্যাদার অধিকার সেখানে কিন্তু সমান থাকবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে নীতিমালার 9 নম্বর হলো সমঝোতা। সমঝোতার মনোভাব থাকতে হবে, ছাড়দার মনোভাব থাকতে হবে। ছাড় যদি না দেওয়া যায় বা সমঝোতার মনোভাব যদি না দেওয়া যায় তাহলে কিন্তু একটা ঝামেলা কিন্তু ছোটোর থেকে বড়, বড়োর থেকে আরও বড় এর হতেই থাকবে। সুতরাং সমঝোতা সংশোধনের মনোভাব কিন্তু এই থাকবে। তাহলে দেখা যাবে কোনো কাজ কিন্তু সামনে কিন্তু পেন্ডিং হয়ে থাকবে না এবং ঝামেলা হয়ে থাকবে না বা দ্বন্দ্বের দিকে যাবে না। সমঝোতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। এরপর আসছে সেবা। যে সেবা কিন্তু একটা ধর্মের কিন্তু একটা মানে 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 পদ্ধতি বা ধর্মের কিন্তু একটা বিষয়। সেবাই কিন্তু সবচেয়ে বড় ধর্ম, এরকম মনোভাব নিয়ে কিন্তু কাজ করতে হবে। যে মানুষ মানুষের হয়ে কাজ করবে, মানুষ মানুষের হয়ে কাজ করে বড় একটা সেবা, এটাই কিন্তু মনে রাখতে হবে। এই সমবায় সমিতির নীতিমালার মধ্যে একটি কিন্তু নীতি। 11 নম্বর হলো আস্থা ও বিশ্বাস। যে আস্থা বিশ্বাস থাকতে হবে, একে অপরের আস্থা ও বিশ্বাস কিন্তু রাখতে হবে। আর আস্থা ও বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু সমবায় সমিতি গঠনের ক্ষেত্রে কমপক্ষে 20 জন, ঊর্ধ্বে কত তার কোনো সীমারেখা নাই। সুতরাং একে অপরের প্রতি যদি আস্থা বা বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠান সংগঠন কিন্তু পরিচালনা করা সম্ভবপর নয়। এরপর 12 নম্বর হলো মুনাফা বন্টন। সমবায় সমিতির নীতিমালার মধ্যে যে একটি আসছে যে মুনাফা বন্টন। মুনাফা বন্টন এই সমবায় সমিতির কিন্তু মুনাফা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। যে মুনাফায় হতে হবে, লাভ হতে হবে, এটা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। তবে এর কাজের মধ্য দিয়ে মুনাফা হয়েই থাকে। সমিতির মুনাফা থেকে বাধ্যতামূলকভাবে কমপক্ষে 15% সঞ্চিত তহবিলে এবং 3% সমবায় উন্নয়নের তহবিলে জমা রাখতে হবে। অর্থাৎ যা মুনাফা হবে তার 15% সঞ্চিত তহবিলে এবং 3% সমবায় উন্নয়নের ফান্ডে কিন্তু জমা দিয়ে বাদ দিয়ে কিন্তু তারা নিয়ে নেবে। এরপর আসছে যে গণতন্ত্র।
গণতন্ত্র থাকতে হবে, অর্থাৎ সেখানে সবার মতামত নিয়ে, একে অপরের মতামত নিয়ে, সবার মতামতের ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে কাজ করতে হবে এবং সবার রায়কে, সবার মতামতকে প্রাধান্য দিতে হবে। এটাই গণতন্ত্র এবং এই গণতন্ত্রের মধ্যে শান্তি কিন্তু নির্ভর করে। এটাই কিন্তু সমবায় সমিতির কিন্তু আর একটি নীতি। 14 নম্বর হলো সহনশীলতা। সহনশীলতা এটা এক ধরনের ধৈর্য, যে সহনশীলতার মনোভাব থাকতে হবে, মেনে নেওয়ার বা ছাড় দেওয়ার বা মানে নত হওয়ার একটা মনোভাব নিয়ে কিন্তু থাকতে হবে। তাহলে দেখা যাবে যে কোনো প্রকার ঝামেলা হবে না। যে যদি ছাড় দেওয়ার সহনশীল মনোভাব যদি না থাকে, তাহলে কিন্তু কশ্চিনকালে কিন্তু যে সামনে দিয়ে এগোনো সম্ভবপর নয়। তো সমবায় সমিতির এই একটা নীতি, যে সহনশীলতার মনোভাব থাকতে হবে। 15 নম্বর হলো স্বাধীনতা। যে স্বাধীনতা থাকতে হবে, পরাধীন কিন্তু সেখানে থাকবে না। সবাই স্বাধীনভাবে কাজ করবে, একে অপরের সাথে মিলে মিশে স্বাধীনভাবে, কেউ কারো অধীরে মানে পরাধীন নয়, অধীনস্থ নয়, এই ধরনের মনোভাব কিন্তু রাখা যাবে না। অর্থাৎ স্বাধীন মনোভাব নিয়ে সেখানে কাজ করবে। এটাই কিন্তু সমবায় সমিতির আরেকটি নীতি। সর্বশেষ নীতি হলো নৈকট্য। যে সমবায় সমিতির সর্বশেষ যে নীতি হলো নৈকট্য, অর্থাৎ যে সবার মধ্যে একটা নৈকট্য মনোভাব, অর্থাৎ মানে ইউনিটি, অর্থাৎ একতা, সংঘবদ্ধ হয়ে থাকার মনোভাব থাকতে হবে, যাতে কোনো প্রকার ফাটল, কোনো প্রকার মতভেদ সৃষ্টি না হয়। এইরকম মনোভাব কিন্তু সমবায় সমিতির মধ্যে থাকলে, এই নৈকট্য মনোভাব থাকলে, তাহলে কিন্তু যে কোনো কাজ, যে কোনো সমস্যা অতি অল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভবপর হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করলাম সমবায় সমিতির নীতিমালা, যে একটা সমবায় সমিতি কীভাবে পরিচালিত হবে, কার উপর কোন ভিত্তির উপর সমবায় পরিচালিত হবে। খালি সমবায় সমিতি, যে কোনো প্রতিষ্ঠান যে কোন নীতিতে, কোন ভিত্তিতে পরিচালিত হবে, তার কিন্তু একটা নীতিমালা থাকবে। এই নীতিমালার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালিত হবে। সুতরাং এই সমবায় সমিতির এই নীতিমালা কিন্তু একটা অত্যন্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব, সেই বিষয়টি হলো সমবায় সমিতির গঠন প্রণালী। সমবায় সমিতির গঠন প্রণালী আমরা আলোচনা করব। এতক্ষণ আমরা আলোচনা করলাম, গত ক্লাসে আমি আলোচনা করেছি সমবায় সমিতির ধারণা, সমবায় সমিতির বৈশিষ্ট্য, সমবায় সমিতির উদ্দেশ্য। আজকে আমি আলোচনা করলাম সমবায় সমিতির নীতিমালা। এরপর যে আলোচনাটি আসছে, সেটা হলো কোন পদ্ধতিতে, কোন উপায়ে, কীভাবে সমবায় সমিতি গঠন করা যায়। এটাকে বলা হচ্ছে সমবায় সমিতির গঠন প্রণালী। দেখো, যে সমবায় সমিতির গঠন প্রণালী আমরা নিম্নে যে আলোচনা করব কীভাবে, যে তা আলোচনা করার আগে দেখব, সমবায় হলো পারস্পরিক কল্যাণের উদ্দেশ্যে কিছু সমমনা ও শ্রেণীভুক্ত ব্যক্তির যৌথ প্রচেষ্টার সমন্বয়। এটি আইনের মাধ্যমে শ্রেষ্ঠ সংগঠন, অর্থাৎ আইনের দ্বারা এটি গঠিত হয়। বর্তমানে বাংলাদেশে সমবায় সমিতি 2001 সালের সমবায় আইন, 2013 সালে সংশোধিত ও 2004 সালের সমবায় বিধি অনুযায়ী গঠিত হয়ে থাকে। অর্থাৎ এটা একটা আইন শ্রেষ্ঠ সংগঠন, আইনের ধারা অনুযায়ী এই সমবায় সমিতি কিন্তু গঠন হয়ে থাকে। সুতরাং যে সমবায় সমিতি কোন আইন অনুযায়ী সমবায় সমিতি গঠনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন আলোচনা করব। দেখো, 1 নম্বর হলো সমবায় সমিতি গঠনের উদ্যোগ গ্রহণ পর্যায়। উদ্যোগ গ্রহণ পর্যায় অর্থাৎ সমবায় সমিতি যদি আমরা যখন খুলবো, অর্থাৎ সংকল্প যেটা বলা হচ্ছে, নিয়ত যেটা বলা হচ্ছে, যে উদ্যোগ গ্রহণের কিন্তু একটা করতে হবে। উদ্যোগ গ্রহণের যখনই আমরা করব, তখন মানে একই এলাকায় বসবাসকারী বা সমমনা, সমশ্রেণীভুক্ত বা সমপেশায় নিয়োজিত প্রাপ্তবয়স্ক কমপক্ষে 20 জন লোককে এক হতে হবে এবং সমবায় সমিতির প্রাথমিক উদ্যোগ নিতে হবে এতগুলো লোকের মাধ্যমে। সমবায় সমিতি গঠনের জন্য প্রাথমিক উদ্যোগ নেওয়াকেই বলা হচ্ছে সমবায় উদ্যোক্তা। এরপরে
যে এখান থেকে তাদের এই বিদ্রোহের মধ্য থেকে কমপক্ষে 6 জন সর্বোচ্চ 12 জন সদস্য বিশিষ্ট একটি অস্থায়ী ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হয়। এবং এই সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ পদ যেগুলো রয়েছে সেগুলো দেখো, যে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন সচিব বা সেক্রেটারি, একজন কোষাধ্যক্ষ এবং কমপক্ষে 2 জন সাধারণ সদস্য থাকবে। যে এই কয়েকটি পদ কিন্তু থাকতেই হবে। সুতরাং কমিটির মোট সদস্য সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হতে হবে, অর্থাৎ 6, 9 কিংবা 12 সদস্য বিশিষ্ট কমিটি হতে হবে। এই কমিটির প্রধান কাজ হলো সমবায় সমিতির আইন অনুযায়ী উপবিধি তৈরি করতে হবে, অর্থাৎ যে বিধি অনুযায়ী সমবায় সমিতি পরিচালিত হবে এটাকে বলা হচ্ছে উপবিধি। এই উপবিধির মধ্যে সমিতির নাম, ঠিকানা, সদ উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, শেয়ার সংখ্যা, শেয়ারের মূল্য, এগুলো শেয়ার বিক্রয়, উদ্যোক্তাদের নাম, ঠিকানা, পদবি, সমিতি পরিচালনা সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন এই উপবিধির মধ্যে উল্লেখ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমবায় সমিতির গঠন প্রণালীর মধ্যে 1 নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করলাম উদ্যোগ গ্রহণ পর্যায়। 2 নম্বর আসে নিবন্ধন পর্যায়। 2 নম্বর হলো নিবন্ধন পর্যায়, অর্থাৎ যে যদি সমবায় সমিতি নিবন্ধন অফিস থেকে যে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে, সেই আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে। এবং কীভাবে করতে হবে, প্রাপ্তবয়স্ক কমপক্ষে 20 জন ব্যক্তির নাম, ঠিকানা ও তারিখ সহ স্বাক্ষরপত্র। তারপর 2 নম্বর সমিতির সিল মোহরকৃত উদ্যোক্তাদের স্বাক্ষরকৃত উপবিধির 3 কপি, ছবি, 3 কপি, আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সাংগঠনিক কমিটির সচিব ও অন্য যে কোনো 3 জন সদস্যের স্বাক্ষর। তারপর 4 নম্বর হলো আবেদনপত্রটি সমবায় আইন অনুযায়ী সঠিকভাবে পূরণ হয়েছে বা করা হয়েছে কি না এই মর্মে সচিব উদ্যোক্তাগণ কর্তৃক ঘোষণাপত্র। এগুলি হওয়ার পরে যে সমিতির নিবন্ধক আবেদনপত্র, ট্রেজারি চালান ও এর সাথে সংযুক্ত কাগজপত্র পরীক্ষা করে সন্তুষ্ট হলে আবেদনপত্র পাওয়ার 60 দিনের মধ্যে সমিতিকে নথিভুক্ত করেন। তো অবশ্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের ঘাটতি থাকলে নিবন্ধক 30 দিনের মধ্যে সেগুলো তলব করে যাচাই করতে পারেন। পরিশেষে যে উপবিধিতে স্বাক্ষর সিল প্রদান করে সমবায় সমিতির নিবন্ধনপত্র কাজটিকে পরিসমাপ্তি ঘটনা করা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমবায় সমিতি কীভাবে নিবন্ধন করতে হয় সেই বিষয়টি কিন্তু আমরা আলোচনা করলাম। এরপর সমবায় সমিতির গঠন প্রণালীর যে সর্বশেষ যে পর্যায় কার্য আরম্ভ পর্যায়, অর্থাৎ সমবায় সমিতির উদ্যোগ গ্রহণ পর্যায়ে শেষ করার পরে নিবন্ধকের কাছে নিবন্ধন প্রাপ্তি হওয়ার পরে এখন কার্য আরম্ভ করার বিষয় রয়েছে। কার্য আরম্ভ হয়ে সমিতির নিবন্ধনপত্র পাওয়ার পরপরই যে তোমার সমিতি কিন্তু অস্তিত্ব লাভ করে। এরপর নিজ নাম সিল ব্যবহার করে সব ধরনের অর্থনৈতিক ও সামাজিক কার্যাবলী পরিচালনা করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। কার্য আরম্ভের মধ্য দিয়ে সমিতির গঠন সংক্রান্ত সব আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু সমবায় সমিতির গঠন প্রণালীর কিন্তু আমরা কার্য আরম্ভ পর্যায়টা কিন্তু আমরা শেষ করলাম। তাহলে আজকের যে ক্লাস, এই অধ্যায়ের ক্লাস কিন্তু ইতিপূর্বে আমি আরেকটি নিয়েছি। অধ্যায়টা কিন্তু বড়, যে আমাদের আলোচনা আরও অনেক রয়েছে, কিন্তু সমবায় সমিতির শ্রেণী বিভাগ প্রকারভেদ এগুলো আলোচনার বিষয় আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এই অধ্যায়ে এই 2টি ক্লাসই আমরা করে গত ক্লাস আজকের ক্লাস আমরা শেষ করে গিয়ে অধ্যায়ে কিন্তু আমরা ইতি টানবো। আমরা আগামীতে অন্য অধ্যায়ের ক্লাসগুলো করব। তাই আজকের যে ক্লাস, আজকের এই ক্লাসটা হলো সমবায় সমিতির নীতিমালা, তারপরে আলোচনা করছে সমবায় সমিতির গঠন প্রণালী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস কিন্তু শেষের পর্যায়ে। এখন হলো বাড়ির কাজ। তাহলে তোমরা বাড়ির থেকে তোমরা এই কাজটি করে নিয়ে আসবে, যে কোন পদ্ধতিতে, কী উপায়ে, কোন নীতিমালার ভিত্তিতে সমবায় সমিতি পরিচালিত হয় এবং কিভাবে সমবায় সমিতি গঠন করা হয়। এই 2টি বিষয় তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে। আমি আগামী ক্লাসে এই কাজগুলো দেখব। পরিশেষে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ক্লাস এখানে শেষ করছি। যে আসসালামু আলাইকুম।